আসসালামু আলাইকুম। বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত অঞ্চল খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ জেলা। এখানে শুধু পাহাড়ি ভূদৃশ্য নয়, বরং ইতিহাস, রাজনীতি, সংস্কৃতি ও ভূরাজনীতি একত্রিত হয়ে এই অঞ্চলকে বিশেষ করে তুলেছে। সম্প্রতি কেন এই অঞ্চল হঠাৎ উত্তপ্ত হলো? এটি শুধুই স্থানীয় বা রাজনৈতিক স্বার্থ হাসিলের সমস্যা নয়, বরং এখানে রয়েছে দেশি বিদেশি শক্তির নীল নকশা বাস্তবায়নের উদ্দেশ্য। সেই জুলাই থেকে চট্টগ্রামে আমেরিকান সেনাদের উপস্থিতি, বাংলাদেশ থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সদস্যরা মায়ানমারের ভিতরে ঢুকে আরাকান আর্মির সাথে সংঘর্ষ, তার পরপরই খাগড়াছড়িতে পাহাড়ি স্কুল ছাত্রীকে গণধর্ষণের ঘটনা কি ইঙ্গিত দিচ্ছে? এর পিছনে কি কোনো নীল নকশা বাস্তবায়নের খেলা চলছে নাকি চলছে না? আজকে সেই উত্তর খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে। 1997 সালের পার্বত্য চুক্তি স্বাক্ষরের পরও ভূমি অধিকার, সেনা প্রত্যাহার ও পাহাড়ি জনগণের আস্থা পুনর্গঠন অসম্পূর্ণ রয়েছে অনেক ক্ষেত্রে। এই অভাব পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে হতাশা তৈরি করেছে। তবে এতটা উত্তপ্ত পরিস্থিতি কখনো হয়নি যে 144 দ্বারা জারি করতে হবে এর জন্য। তাহলে হঠাৎ কেন উত্তপ্ত পরিস্থিতি তৈরি করা হলো, তাও আবার একজন স্কুল ছাত্রীকে গণধর্ষণের মাধ্যমে? আপনাদের কি মনে হয়, এটা কি কোনো সাধারণ ঘটনা নাকি পরিকল্পনা করে ঘটনা হয়েছে এই ঘটনাটি? আমার মনে হয় এটা অত্যন্ত পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে পাহাড়ি অঞ্চলকে উত্তপ্ত করতে। খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্রীকে গত মঙ্গলবার রাত 9টার দিকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে 144 দ্বারা উপেক্ষা করে গতকাল দুপুরে অবরোধ চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে অবরোধের সমর্থনকারীদের পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলির শব্দ শোনা যায়। এই ঘটনায় অন্তত 3 জন নিহত, মেজর, পুলিশ সহ অন্তত 20 থেকে 25 জন আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এবং গুইমারায় একটি বাজারে আগুন দেওয়া হয়েছে। আগুনে বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। এই সময় বাজারের আশেপাশে থাকা বসতঘরও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। জানা যায় যে দোকানগুলো পুড়েছে তার সবগুলোই ছিল পাহাড়ি মালিকানা। প্রত্যক্ষদর্শী মানসাজাই মার্মা এবং কমজোরি মার্মা প্রথম আলোকে জানান, অবরোধের সমর্থনে তারা দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের উপর গুলি করেন বলে অভিযোগ করেন এই দুইজন। তারা বলেন, গুলির পরপরই লোকজন ভয়ে দিক বিদিক পালিয়ে যায়। এরপর 20 থেকে 25 জন লোক এসে রামেশু বাজার ও বসতবাড়ি লুটপাট করে এবং যাওয়ার সময় আগুন ধরিয়ে দেন। এইসব লোকের সঙ্গে মুখোশ পরা লোকও ছিল। এই সময় দোকানপাট ও বসতবাড়ির সঙ্গে অনেকগুলো মোটরসাইকেলও আগুন ধরিয়ে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, ঘটনা কি এতটাই ভয়াবহ হয়েছিল যে গুলি চালাতে হবে? যদি ঘটনা সত্য হয় অভিযোগকারীদের অনুযায়ী, আর কারাই বা এই 20-25 জন লোক আসলো মুখোশ পরে, যারা এসে দোকানপাটে আগুন ধরিয়ে দিলে আগুনের মধ্যে আরো ঘি ঢেলে দিয়ে গেল। পাহাড়ি অঞ্চল, উত্তপ্ত পাহাড়কে আরো উত্তপ্ত করে দিয়ে গেল। সেই মঙ্গলবারে ধর্ষণের ঘটনার পরও মাত্র একজন কেন আটক হলো? বাকি যে ধর্ষণকারী তাদের কেন আটক করা গেল না? ধর্ষণের বিচার না হয়ে কেন পাহাড়ি অঞ্চলে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলো? কারাই বা এই সদস্য যারা এসে আগুন দিল তাদের না খুঁজে আইন শৃঙ্খলা বাহিনী 144 দ্বারা জারি করে দিয়ে
কি কোনো একটি গোষ্ঠীকে সুবিধা করে দিচ্ছে না তো? নাকি এই 144 ধারার আড়ালে কোনো গোষ্ঠী গোপন কোনো ট্রেনিং নিচ্ছে না তো? চট্টগ্রামকে আলাদা করার, চট্টগ্রামে এই পাহাড়িদের উচ্ছেদের কোনো নীল নকশা করছে না তো? আমার বিশ্বাস সেটিকে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর নজর আছে। আমরা অনেকদিন যাবৎ শুনে আসছি পার্বত্য চট্টগ্রাম ভেঙে একটি খ্রিস্টান রাষ্ট্র গড়তে চায় এবং এখানে আমেরিকা একটি মানবিক করিডোরও চেয়েছিল আরাকান আর্মিকে সহযোগিতা করার জন্য। সেই লক্ষ্যে সেই জুলাই মাস থেকে চট্টগ্রাম অঞ্চলে আমেরিকান সেনাদের আনাগোনা অনেক দেখা গেছে। আমেরিকার সাথে এর আগে যেই প্রশিক্ষণগুলো হয়েছিল তা সবগুলোই হয়েছিল ঢাকাতে। আমেরিকার সাথে এর আগে যেই প্রশিক্ষণগুলো ঢাকাতে হতো, এবার সব হচ্ছে সেই চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে। শুধু সেটাই না, আমেরিকার সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে থাকা অবস্থায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা মিয়ানমারের ভিতরে গিয়ে মংডাও শহরে আরাকান আর্মির সাথে সংঘর্ষ করে নাকি একটি ঘাঁটি দখল করেছে, এমনটাই দাবি করেছে আরসা। যদিও আরাকান আর্মি বিষয়টি নাকচ করেছেন। তারা বলছে এমন কোনো ঘটনা ঘটেনি, এখানে বিষয়টি ঘটেছে কি ঘটেনি সেটা না, বিষয়টা হচ্ছে আরসা বাংলাদেশে বসে এত অস্ত্র পেল কোথায়, কারাই বা তাদের অস্ত্র দিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে পাঠাচ্ছে। আরাকান আর্মি দাবি করছে এর সাথে বাংলাদেশের কিছু অফিসার জড়িত। তারপরই পাহাড়ে গণধর্ষণের ঘটনা ঘটিয়ে এখানে বাঙালি পাহাড়িদের মধ্যে একটি সংঘর্ষ বাঁধিয়ে দিয়ে 144 ধারা দিতে বাধ্য করা হলো। এর আড়ালে কি চলছে? সেই কাঙ্ক্ষিত নীল নকশার কাজ। পাহাড়ের মানুষকে ঘরের মধ্যে বন্দি রেখে আবার হচ্ছে না তো অস্ত্রের চালান পৌঁছে দেওয়ার কাজ, হচ্ছে না তো কোনো গোপন ট্রেনিং প্রদানের কাজ, হচ্ছে না তো কোনো একটি সশস্ত্র গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার কাজ। সেই বিষয়গুলি অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীকে কঠোরভাবে নজর রাখতে হবে। কেননা বাংলাদেশ সেনাবাহিনী একমাত্র বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী। যদি তারা এই বিষয়টি সঠিকভাবে নজর রাখতে না পারে, তাহলে হয়তো পার্বত্য চট্টগ্রাম আরো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে, আরো উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এমনও পরিস্থিতি হতে পারে কোনো সশস্ত্র যুদ্ধের দিকেও যেতে পারে এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। এইটি কোনো একটি সাধারণ ঘটনা না, এর পিছনে রয়েছে একটি ভয়ঙ্কর নীল নকশা। খাগড়াছড়ির ভৌগোলিক অবস্থান ভারত ও মিয়ানমারের সীমান্তে এটি আঞ্চলিক কৌশলগত গুরুত্ব বহন করে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমারের আরাকান রোহিঙ্গা ইস্যু এবং আন্তর্জাতিক দাতা সংস্থার কার্যক্রম একে সরাসরি প্রভাবিত করছে। অনেক সময় উন্নয়ন প্রকল্পের আড়ালে কৌশলগত উদ্দেশ্যেও কাজ করছে। এই সব কারণে পাহাড় শুধু স্থানীয় সমস্যা নয়, বরং আঞ্চলিক আন্তর্জাতিক রাজনীতির অংশ হয়ে দাঁড়াচ্ছে। সেই বিষয়গুলো অবশ্যই নজরে রেখে বাংলাদেশের সেনাবাহিনী এবং সকল আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ দৃষ্টি অবলম্বন করতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে কোনোভাবেই পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করতে না পারে, অশান্ত করে কোনো সুবিধা গ্রহণ না করতে পারে বাংলাদেশ বিরোধী শক্তি, সেই চক্রান্তকারী, সেই সাম্রাজ্যবাদী শক্তি। খাগড়াছড়ি উত্তপ্ত হওয়া শুধু স্থানীয় সমস্যা নয়, এটি জাতীয় রাজনীতি, আঞ্চলিক ভূরাজনীতি, আঞ্চলিক স্বার্থের মিলিত ফল বলেই মনে হচ্ছে। তারপরেও মূল প্রশ্ন রয়ে যায়, এই অস্থিরতা কার স্বার্থে? পাহাড়ি জনগণের প্রকৃত স্বার্থ রক্ষা কে করবে? বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও নীতি কি নতুনভাবে ভাবতে হবে? খাগড়াছড়ির শান্তি শুধু সেনা মোতায়েন বা স্থানীয় সংঘর্ষ নিয়ন্ত্রণেই নয়, বরং নীতি, আস্থা এবং স্থায়ী সমাধানের উপর নির্ভরশীল বলে মনে হচ্ছে।
আপনাদের কি মনে হচ্ছে এই বিষয়টি জানাবেন অবশ্যই কমেন্টে। ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক বাংলাদেশের, নিরাপদ থাকুক বাংলাদেশের প্রতিটা সীমান্ত। আল্লাহ হাফেজ।